হ্যালো কাকিমা, ঈশান আছে। আমি তীর্থঙ্কর বলছিলাম। তারপর ঈশানের মা বললেন এই লকডাউনে বাড়িতে থাকবে না তো কোথায় যাবে শুনি? একটু অপেক্ষা কর, ওকে ফোনটা দিচ্ছি। ঈশানের মায়ের কথা শুনে তীর্থঙ্কর বলে, বাবা রে, মা তো নয়, যেন সাক্ষাৎ লেডি হিটলার। এর মধ্যে ঈশান ফোন ধরে বলে হ্যাঁ বল ভাই, ফোন করেছিস কেন? তারপর তীর্থঙ্কর বলে ঈশানকে, বলছিলাম অনেকদিন ঘুড়ি ওড়াই না, আজকে বিকেলে ঘুড়ি ওড়াবি ভাই? আজকে কোনো অনলাইন ক্লাসও নেই তাই ভাবলাম তোকে বলি। ঈশান শুনে তীর্থঙ্করকে বলল আইডিয়াটা দারুণ, একবার মাকে জিজ্ঞেস করে নিয়ে তোকে জানাচ্ছি। ঈশানের এই কথাটি শোনা মাত্রই তীর্থঙ্কর বলে উঠল ওরে বাবারে, তোর মা তো শুনেই না বলে দেবে মনে হয়। ঈশান বলল কেন রে, হঠাৎ তোর এরকম মনে হলো কেন? তুই কি মাকে আগেই বলেছিস নাকি? তীর্থঙ্কর বলল না না, আমি কেন বলতে যাব, আমার মনে হলো তোর মা খুব রাগী তাই বললাম। তারপর ঈশান বলল না রে, আমার মা মোটেও অত রাগী নয় যতটা তুই ভাবছিস, অন্তত লেডি হিটলার তো নয়। ঈশানের কথা শুনে তীর্থঙ্কর বুঝতে পারে যে ঈশান ওর বলা কথাটা শুনেছে। তাই তীর্থঙ্কর সঙ্গে সঙ্গে বলে ওঠে সরি ভাই, আমি ওইভাবে বলতে চাইনি, কিন্তু উনি যেভাবে কথা বললেন তাতে আমি একটু ঘাবড়ে গেছিলাম। ঈশান বলে তুই তো সবে আমার বন্ধু হয়েছিস তাই তুই ঠিক চিনে উঠতে পারিসনি। আর তুই তো শুধু বাবার কাছে পড়তেই আসিস, এমনি কোনো সময় তো আসিসনি কখনো, তাই তোর ওরকম মনে হচ্ছে। আমার বাকি বন্ধুরা সবাই আমার মাকে খুব ভালো করে চেনে, আমার মা অতটা রাগী নয় যতটা তুই ভাবছিস। হঠাৎ পিছন থেকে ঈশানের মায়ের গলা শোনা গেল, বাবু, তোর হলো কথা বলা, এবার ফোনটা রেখে পড়তে বসো। তারপর ঈশান মাকে বলল, হ্যাঁ মা রাখছি। ওদিকে তীর্থঙ্কর সবটা শুনতে পেয়ে বলল, ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি। তুই ঘুড়ি ওড়ালে আমাকে ফোন করে জানাস। ঈশানকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই তীর্থঙ্কর ফোনটা কেটে দিল। ঈশানও ফোন রেখে দিয়ে পড়তে বসল। ঈশান আর তীর্থঙ্করের প্রথম পরিচয় হয় ওদের ইংরেজি টিউশনে। তবে ওদের বন্ধুত্ব হয় যবে থেকে তীর্থঙ্কর ঈশানের বাবার কাছে অঙ্ক শিখতে আসছে। ঈশানের বাবা জয়ন্ত সেন, উনি অবশ্য সবার কাছে অঙ্ক স্যার বলেই পরিচিত। ছোট বড় সবাই ওনাকে ওই নামেই ডাকে। অনেক জটিল অঙ্ক উনি এত সহজ করে বোঝান যে যারা অঙ্ককে ভয় পায় তারাও এই বিষয়টাকে ভালোবেসে ফেলে। হঠাৎ তীর্থঙ্করের পেছনে দিক দিয়ে একটা গলা শোনা গেল, কি ব্যাপার তীর্থঙ্কর, কার সাথে কথা বলছিলিস? তীর্থঙ্কর বলল আমার একটা নতুন বন্ধুর কথা তোমাকে বলেছিলাম, মনে আছে মনি? হ্যাঁ, কি যেন নাম, ঈশান। তাই তো, হ্যাঁ, আমি ওর সাথেই কথা বলছিলাম। আজকে তো আমাদের অনলাইন ক্লাস নেই তাই ভাবছিলাম ঘুড়ি ওড়াবো, সেই জন্য ওকে ফোন করেছিলাম। তারপর তীর্থঙ্করের মনি বললেন আচ্ছা, তা বেশ তো, বিকেলবেলায় ছাদে গিয়ে ঘুড়ি ওড়াস, এখন তো আর বাইরে বেরোনো যাবে না। তীর্থঙ্কর ওর মনিকে বলল আচ্ছা মনি, মায়েরা কি খুব রাগী হয়? আমার মাও কি রাগী ছিল? এই কথাটি তীর্থঙ্করের থেকে শোনার পর মনি এতদিন বাদে এরকম একটা প্রশ্ন শুনে সোনালি অবাক হয়ে গেল। ওর বৌদি পূর্ণিমা মারা যাওয়ার পর তীর্থঙ্করকে উনি একাই মানুষ করেছেন, সেই জন্য উনি আজ পর্যন্ত বিয়েও করেননি। ওর দাদা সৌরভ তো সারাক্ষণ নিজেকে ব্যবসার কাজে ব্যস্ত রাখেন। তাহলে আজ কি এমন হলো যে তীর্থঙ্কর এরকম প্রশ্ন করল? কিছুক্ষণ পর সোনালি বললেন, মায়েরা সবসময় ভালোই হয়, বাচ্চারা যখন ভুল করে তখন মায়েরা বকে, আবার ভালোও বাসে। মায়েরা সবসময় বাচ্চাদের ভালো চায়। তুই হঠাৎ এরকম প্রশ্ন করছিস কেন? তারপর তীর্থঙ্কর বলল এমনি করলাম। আচ্ছা মনি, আজকে বাপি কখন আসবে? তোর বাপি ঠিক চলে আসবে। আমি তোর জন্য সুজির হালুয়া করেছি, তোর তো খুব প্রিয় খাবার। তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঈশান ওর মাকে বলছে জানো তো মা, তীর্থঙ্কর বলে তুমি নাকি খুব রাগী। ও তো জানেই না তুমি কত ভালো, কত ভালো ভালো খাবার বানিয়ে আমাকে দাও। ও মা, তুমি আজকে জলখাবারে কি বানিয়েছ? তোর পছন্দের সাদা আলুর চচ্চড়ি আর ফুলকো ফুলকো লুচি। তোর বাবাকে বলেছি বাজার থেকে জিলিপি আনতে, বাবা এলে একসাথে খেতে দেব, ততক্ষণ তুমি অঙ্কগুলো করে ফেলো। ঠিক আছে মা। তারপর কিছুক্ষণ পরে ঈশানের মা বলল বাবু, বইপত্র তুলে রাখো, আমি খেতে দেব, তোর বাবা এসে গেছে। এই বলে ওর মা প্লেটে করে গরম গরম ফুলকো লুচি আর বাটিতে সাদা আলুর চচ্চড়ি নিয়ে আসেন।
ঈশান তো সময় নষ্ট না করে চটপট খেতে আরম্ভ করে দিল। ঈশানের মা হঠাৎ ঈশানের বাবাকে জিজ্ঞেস করল, তোমাকে বাজার থেকে যেটা আনতে বলেছিলাম ওটা এনেছ? ঈশানের বাবা বললেন, হ্যাঁ গো এনেছি। ঈশান জানত না ওর জন্য আরও কি চমক অপেক্ষা করছে। ঈশানের হঠাৎ মনে পড়ল বিকেলে ঘুড়ি ওড়ানোর ব্যাপারটা, তাই মাকে একবার জিজ্ঞেস করল। ঈশানের মা সেটা শুনে বলল, আজ ঘুড়ি ওড়াবি কি রে? তুই ভুলে গেছিস আজকে কি দিন? আজকে কোনো বিশেষ দিন কিনা সেটা ঈশানের মনে পড়ছে না। অনেক ভাবনা চিন্তা করেও মনে না পড়ায় ঈশান মাকে জিজ্ঞেস করল, আজকে কি দিন মা? তারপর ঈশানের মা বললেন, আজকে রথ। তুই ভুলে গেছিস? তাই তো, ওর তো একদমই মনে নেই। প্রতি বছর এই দিনটায় কত মজা হয়। সকাল থেকে ওরা বন্ধুরা মিলে রথ সাজায়। মা কত রকমের ফল কেটে প্রসাদ দেয়। বিকেল বেলায় ওরা সবাই রথটা নিয়ে হৈ হৈ করতে করতে সারা পাড়া ঘোরে। সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। মা কত রকমের পাঁপড় ভেজে দেয়। ওরা সব বন্ধুরা মিলে গল্প করতে করতে সেই সব খায়। কিন্তু এবছর এসব কিছুই হবে না। এটা ভাবতেই ঈশানের মন খারাপ হয়ে গেল। সেটা দেখে ঈশানের বাবা বলল, এই বছর রথ নিয়ে বাইরে বেরোনোর দরকার নেই। বাড়িতেই রথ সাজিয়ে নিয়ে পুজো দেবে। আমি 4-5 রকমের ফল এনেছি। রঙিন কাগজও নিয়ে এসেছি। আমি গাছ থেকে টগর, জবা, গোলাপ ফুল তুলে রেখেছি, সেগুলো দিয়ে তুই সাজাস। তোর বাবা বাজার থেকে পাঁপড়ও কিনে এনেছে। সন্ধ্যায় গরম গরম ভেজে দেব, তুই খাবি। ঠিক আছে মা, আমি তাহলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে রথটা সাজাতে শুরু করি। রথ সাজাতে সাজাতে ঈশান ভাবল, তীর্থঙ্কর মনে হয় ভুলে গেছে আজকে রথ, না হলে সকালে যখন ফোন করল তখন একবার বলতো। ওকে একটা ফোন করি। তারপর ঈশান ফোন করল তীর্থঙ্করকে। হ্যালো, কে বলছো? আমি ঈশান, তীর্থঙ্করের বন্ধু। ঈশান, মানে তুমি জয়ন্তবাবুর ছেলে তো? ঈশান বলল, হ্যাঁ। আচ্ছা ধরো, আমি ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পর তীর্থঙ্করের গলা শোনা গেল। তারপর বলল, হ্যাঁ বল। আরে তুই কি ভুলে গেছিস, আজ তো রথ। আজকে আমি ঘুড়ি ওড়াতে পারবো না রে। এটাই বলার জন্য ফোন করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তো একদম ভুলেই গেছিলাম। ফোনটা রেখে দিয়ে তীর্থঙ্কর মনে মনে ভাবতে লাগল, প্রতিবছর রথেও মনির সাথে মেলায় যায়। ওখানে কত রকমের পাখি দেখে, বিভিন্ন ধরনের গাছ দেখে, বিশেষ করে ফুলের গাছ ওর খুব ভালো লাগে। ওর মনি প্রতিবার একটা না একটা ফুলের গাছ কেনে রথের মেলা থেকে। তারপর সেই গাছটাকে খুব যত্ন নিয়ে বড় করে। কিন্তু এইবার নাকি মেলা হবে না। ওকে চুপচাপ বসে থাকতে দেখে সোনালি প্রশ্ন করল, কি হয়েছে তীর্থঙ্কর? হঠাৎ মন খারাপ হয়ে গেল কেন? মনি, আজ তো রথ, অথচ এইবার মেলাও হবে না। তাতে কি হয়েছে? মন খারাপ করিস না, চল একটা কাজ করি। আমরা আজ পর্যন্ত তো অনেক ফুল গাছ কিনেছি। সেগুলো থেকে ফুল তুলে তোর বন্ধুর বাড়ি দিয়ে আসি। ওর রথ সাজাতে সুবিধা হবে। কিন্তু তুমি কি করে জানলে ও রথ সাজাচ্ছে? তোর বন্ধু এত জোরে জোরে ফোনে বলছিল যে আমিও শুনতে পেয়েছি। এইবার তাড়াতাড়ি চল, ফুল তুলতে হবে তো। আমি একা পারবো নাকি? মনি, অনেক ফুল হয়েছে। এগুলো দিয়ে রথ সাজালে দারুণ লাগবে। হ্যাঁ, কিন্তু তুই যাওয়ার আগে মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে নিস। আমি ফুলগুলো একটা প্লাস্টিকে ভরে দিচ্ছি। আজ অনেক দিন পরে তীর্থঙ্কর বাড়ির বাইরে বেরোলো। সেই যবে থেকে লকডাউন শুরু হয়েছে তবে থেকে তো বাইরেই বেরোয়নি। স্যারও অনলাইন ক্লাস নিচ্ছে, তাই এখানে আসার দরকারও হয়নি। ফুলগুলো নিয়ে ঈশানের বাড়ি গিয়ে দেখে ঈশান নানারকম রঙিন কাগজ দিয়ে রথ সাজাচ্ছে। তীর্থঙ্করকে দেখে ঈশান ভীষণ খুশি হয়েছে। ও ফুলের সাথে নানারকম বাহারি পাতাও নিয়ে এসেছে। ওগুলো একটা জায়গায় রেখে ভালো করে হাতটা ধুয়ে নিস হ্যান্ডওয়াশ দিয়ে। তীর্থঙ্কর এতক্ষণ খেয়াল করেনি কখন ঈশানের মা এসে ওর পিছনে দাঁড়িয়েছে। ও চটপট ফুলগুলো একটা জায়গায় রেখে হাত পা ধুয়ে নিয়ে ভেতরে গেল। তারপর দুই বন্ধুতে মিলে বাকি কাজটা শেষ করল। ফলমূল কেটে ঠাকুরের সামনে প্লেটে করে সাজিয়ে দিয়ে ধূপ ধুনো দেওয়া হয়েছে। তীর্থঙ্করের এসব দেখে ভীষণ ভালো লাগছে। সত্যিই আজ তীর্থঙ্কর খুব খুশি। এর আগে কখনো এরকম ভাবে রথ পালন করেনি। আজকের দিনটা ও কোনোদিন ভুলবে না। তীর্থঙ্কর মনে মনে ভাবতে থাকে, সত্যি ঈশানের মা খুব ভালো। পুরো ওর মনির মতো। কি সুন্দর ওর খেয়াল রাখল। ও ঠিক করে খেয়েছে কিনা জিজ্ঞেস করল। কত রকমের পাঁপড় ভাজা খাওয়ালো। অনেক দেরি হয়ে গেছে, এবার ওকে বাড়ি যেতে হবে। জানো মনি, ওখানে কত মজা হলো। রথ সাজালাম, পুজো দিলাম,
কত রকমের পাঁপড় ভাজা খেলাম। ওর মা খুব ভালো, ঠিক তোমার মতো। তাহলে আজ তুই ভীষণ খুশি হয়েছিস, তাই তো? হ্যাঁ, আমি কোনোদিন ভুলবো না আজকের এই সুন্দর দিনটাকে। দাঁড়া, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আয় আমার সাথে। তীর্থঙ্কর গিয়ে দেখল খাবার টেবিলে ওর সব প্রিয় খাবারগুলো রাখা। পোলাও, আলুর দম, চিলি পনির, আমসত্ত্বের চাটনি, রসগোল্লা সব রাখা রয়েছে। আর তার থেকেও বেশি অবাক হলো ওর বাপিকে দেখে। ওর বাপি খাবার টেবিলে ওর জন্য অপেক্ষা করছে। ও কতদিন বাপির জন্য অপেক্ষা করে করে একাই খেয়ে নিয়েছে। আজ ওরা সবাই একসাথে খাবে এটা ভেবেই তীর্থঙ্করের খুব আনন্দ হচ্ছে। ওকে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকতে দেখে তীর্থঙ্করের বাবা বলল, কি রে, দাঁড়িয়ে থাকবি নাকি খেতেও বসবি? আমার কিন্তু খুব খিদে পেয়েছে, তুই না এলে আমি সব খাবার খেয়ে নেব। ও সেটা শুনে এক ছুটে ওর বাপির কাছে গেল আর বলল, আজকে বাপি আমাকে খাইয়ে দেবে। আমি আজকে তোমার হাতে খেতে চাই। আচ্ছা ঠিক আছে, আমিই খাইয়ে দেব। ওর মনি এক এক করে খাবার বেড়ে দিল আর মনে মনে বলল, ভগবান, ছেলেটা আজ ভীষণ খুশি হয়েছে। ও যেন সব সময় এরকম হাসি খুশি থাকে। তুমি দেখো ভগবান, আজ তীর্থঙ্করও ভীষণ খুশি। অনেক দিন বাদে ও ওর বাপিকে কাছে পেয়েছে। ও তাই রাতে ঘুমাবার আগে ভগবানের কাছে প্রার্থনা করল, ভগবান, আমি যেন রোজ রোজ এরকম বাপিকে আমার কাছে পাই। আর প্রতিবছর যেন এমন সুন্দর করেই রথযাত্রা পালন করতে পারি আমার বন্ধু ঈশানের সাথে। বাপিকে আর একবার শুভ রথযাত্রা বলে বাপিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আজ ঈশানও খুব খুশি। এই বছর সম্পূর্ণ অন্য রকম রথযাত্রা পালন করে। তাই ও ভগবানকে ধন্যবাদ জানালো আর বলল প্রতিবছর যেন এই রকমভাবেই রথযাত্রা পালন করতে পারে। প্রতিবছরই ওর বন্ধু তীর্থঙ্করকে যেন ওর সাথে পায়। তিনজনই নিজেদের মতো করে ভগবানের কাছে প্রার্থনা করল। এখন তো সময়ই বলবে কার প্রার্থনা পূর্ণ হল। রাতের শান্ত আকাশে তখন চাঁদের স্নিগ্ধ আলো যেন এক অলৌকিক আশ্বাসে ভরিয়ে দিয়েছে চারপাশ। লকডাউনের সমস্ত মেঘ কেটে গিয়ে দুই বন্ধুর হৃদয় তখন এক নতুন এবং রঙিন ভোরের অপেক্ষা। সময় হয়তো কোনো উত্তর দেয়নি, কিন্তু ঘরের কোণে সাজানো সেই ছোট্ট রথটি সাক্ষী রইল এক অটুট সম্পর্কের, যেখানে নিঃস্বার্থ ভালোবাসা আর খাঁটি বন্ধুত্বের আলোয় প্রতিটি নীরব প্রার্থনাই নিঃশব্দে তার পূর্ণতা খুঁজে পেল। সমাপ্ত।